জয় দ্বারকাধীশ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্ত পাখি। আমি ফাল্গুনি, সঙ্গে রয়েছি। আজ আমি তোমাদের দেখাবো দ্বারকা ভ্রমণের সম্পূর্ণ ভিডিও, গুরুত্বপূর্ণ তথ্য সহ, যা দেখে তোমরা জানতে পারবে কিভাবে দ্বারকা। হ্যালো গাইস, আমরা এবার যাব আহমেদাবাদ থেকে দ্বারকা। এর জন্য আমরা ধরবো তুতিকোরিন টু ওখা বিবেক এক্সপ্রেস, যেটা আমাদের এখানে আছে আহমেদাবাদ স্টেশনে 6:05। এখন বাজছে 5:30। আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। দেখা হবে আবার দ্বারকা গিয়ে। বাই বাই। আমরা পৌঁছে গেছি দ্বারকা স্টেশন। এখন বাজে রাত্রি 2:25। আর চলো তোমাদের একটু স্টেশনটা দেখায়, তারপর সেখান থেকে আমরা বাইরে বেরোবো, দেখবো কি পাওয়া যায়, অটো বা গাড়ি, তার রেট কত, এবং তাকেই বলবো আমাদের একটা পছন্দসই হোটেলে নিয়ে যেতে, কারণ আমাদের কোনো হোটেল বুক করা নেই। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা কোন হোটেলে পৌঁছলাম এবং তারপর সকালবেলা ফ্রেশ হয়ে সারাদিন কিভাবে আমাদের ট্যুর প্ল্যানটা সাজিয়ে নিলাম। সঙ্গে থাকো। দ্বারকা স্টেশন, এই যে দ্বারকা স্টেশন, আর এই যে একটা ট্রেন, আর এই যে এখানে সব ऑटो स्टैंड मिलेगा आपको। বাইরে বেরিয়ে অটোওয়ালাকে ধরলাম, সে আমাদের নিয়ে গেল হোটেল দেবভূমিতে। সেখানে আমাদের রুম ভাড়া পড়েছিল 1000 টাকা, রাত্রি 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। তারপর আমরা রুমে পৌঁছে সামান্য ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই আমরা চলে গেলাম দ্বারকাধীশ মন্দিরে দ্বারকাধীশ দর্শনের জন্য। দ্বারকাধীশকে এক একটা সময় এক একটা রঙের পোশাক পরিয়ে সজ্জিত করা হয়। আর দ্বারকাধীশ মন্দিরের মাথায় যে চূড়াটি রয়েছে, যে পতাকা, সেই পতাকা সারাদিনে অনেকবার চেঞ্জ করা হয়। দর্শন সেরেই আমরা চলে এলাম তার মন্দিরের পিছন দিকে, একদম গোমতী নদী এবং আরব সাগরের সঙ্গমে। দ্বারকা ভ্রমণ শুরু করেছিলাম দ্বারকাধীশের দর্শন দিয়ে। কাচিয়াগড় উপদ্বীপের শেষ প্রান্তে, যেখানে গোমতী নদী আরব সাগরে মিশেছে, সেই সঙ্গমে 4 ধামের এক ধাম, হিন্দুদের পবিত্র তীর্থস্থান দ্বারকানগর, যার প্রাচীন নাম ছিল কুশস্থলী। কথিত আছে যে ব্রহ্মা পৃথিবীর আয়তন পরিমাপ করার জন্য একটি কুশ পৃথিবীর দিকে ছুঁড়ে দেন। সেই কুশটি এসে এই পবিত্র ভূমিতে পড়ার পর এখান থেকেই পরিমাপের কাজ শুরু হয়, তাই এর নাম হয় কুশস্থলী। দ্বাপর যুগে বারবার জরাসন্ধের আক্রমণের ভয়ে যাদবদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে এই সমুদ্র উপকূলবর্তী স্থানে উপস্থিত হলেন নতুন নগরী স্থাপনের উদ্দেশ্যে। দেব স্থপতি বিশ্বকর্মাকে নগরী নির্মাণ করে দেওয়ার জন্য বলা হলে তিনি সমুদ্রের কাছে কিছু জমি চাইতে বলেন। শ্রীকৃষ্ণ তপস্যায় খুশি করে সমুদ্রের কাছ থেকে 12 যোজন ভূমিখণ্ড পেলেন। সেখানেই গড়ে উঠল দ্বারকা নগরী। প্রাচীনকালে দ্বারকা ছিল একটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দর ও বাণিজ্য কেন্দ্র। 80-র দশকে আধুনিক দ্বারকা শহরের কাছেই প্রাচীন দ্বারকার কিছু প্রত্নতান্ত্রিক চিহ্ন আবিষ্কৃত হয়েছে। দ্বারকার প্রধান দ্রষ্টব্য শ্রীকৃষ্ণের নামাঙ্কিত দ্বারকাধীশ মন্দির। 1400 বছর আগে প্রতিষ্ঠিত বেলে পাথরের তৈরি এই 5তলা মন্দির 170 ফুট উঁচু ও 70টি স্তম্ভের ওপর। দ্বারকাধীশ বা রণছড়জি মন্দিরের সঙ্গে একাত্ম হয়ে আছে চিতোরের রানী মীরাবাইয়ের নাম। এখানেই নাকি তিনি রণছড়জির মধ্যে বিলীন হয়ে যায়। মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 12টা আর বিকেল 5টা থেকে রাত 9টা। মন্দিরে আরতির সময় সকাল 6:30 হয় মঙ্গল আরতি, 10:30 হয় সিঙ্গার আরতি, সন্ধ্যে 7:30 সন্ধ্যা আরতি এবং রাত 8:30 হয় শয়ন আরতি। মন্দির চত্বরে দ্বারকাধীশ মন্দিরের পিছনে আছে শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবীর মন্দির, মৎস্যাবতার মন্দির, শঙ্কর নারায়ণ মন্দির, মীরাবাই মন্দির। মন্দিরের কারুকার্য দেখার মতো। মন্দিরের চূড়ায় রয়েছে সোনার কলস। মন্দিরের গর্ভগৃহের উপর সিংহাসনে অধিষ্ঠিত কষ্টি পাথরের শ্যামবর্ণ চতুর্ভুজ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা। চতুর্হস্তে তার শঙ্খ, চক্র, গদা, পদ্ম বিরাট। মন্দিরের ভিতরে মোবাইল, ব্যাগ ও ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই মন্দিরের বাইরে বিনামূল্যে ব্যাগ রাখার, ক্যামেরা, ফোন
জুতো রাখার জায়গা আছে, সেখানে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। আর মন্দিরে প্রবেশের আগে 55টা সিঁড়ি অতিক্রম করে মন্দিরে প্রবেশ করতে হয়। সেই জায়গাটার নাম হচ্ছে 55 সিঁড়ি। পুরাণ মতে শ্রীকৃষ্ণ উত্তরাখণ্ডের বদ্রীনাথে, যেখানে প্রথম ধাম বদ্রীনাথ সরোবরে স্নান করেন, দ্বিতীয় ধাম দ্বারকাতে এসে বস্ত্র বদল করেন, তৃতীয় ধাম উড়িষ্যার পুরীতে ভোজন করেন, আর শেষ তথা চতুর্থ ধাম রামেশ্বরমে বিশ্রাম করেন। द्वारका देखाड़ पडिला कान रे हे वाला रैना शकोदम विना हलकाना मन गोमते मानव राव कोडी। শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত দ্বারকা, শ্রীকৃষ্ণ দ্বারকা ত্যাগ করার সাথে সাথেই সলিল সমাধি হয়। পরে নতুন যে দ্বারকা নগরী তা শ্রীকৃষ্ণের পৌত্র পদ্মনাভ 2000 বছর আগে প্রতিষ্ঠা করে। আর ঠিক আরব সাগরের সঙ্গমে রয়েছে সমুদ্রনারায়ণ মন্দির। এই সেই সঙ্গম, আর এটাই হলো সমুদ্রনারায়ণ মন্দির। গোমতী নদীর ঠিক ওই পারে আছে পঞ্চপাণ্ডবের নির্মিত 5টি মিষ্টি জলের কুয়ো। ওই পারে যাওয়ার জন্য তৈরি হয়েছে সুদামা সেতু, যার টিকিট মূল্য 5 টাকা। যদিও এখন সেতুটি বন্ধ, তবে ভাটার সময় লোকজন হেঁটে ওই পারে পৌঁছায়। এরপরে আমাদের গন্তব্য ভেট দ্বারকা। দ্বারকা দর্শন অসম্পূর্ণ থেকে যায় ভেট দ্বারকা না দেখলে। দ্বারকা থেকে 32 কিমি দূরে শ্রীকৃষ্ণের রাজধানী ও বাসস্থান এই ভেট দ্বারকা। সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। ভেট দ্বারকা সহ সমস্ত দ্বারকার সাইট সিন করার জন্য আমরা একটা অটো বুক করে রেখেছিলাম এবং তার সাথে কথা বলার সময় শিবরাজপুর ব্রিজটাও অন্তর্ভুক্ত করে নিয়েছিলাম। সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে আমাদের স্টেশনে ড্রপ করবে। যেহেতু আমাদের আজ রাত্রে ট্রেন ধরার আছে, সেখান থেকে আমাদের যাওয়ার আছে সোমনাথ, তাই আমাদের টোটাল অটো ভাড়া পড়েছিল 2000 টাকা। আগে ওখা থেকে লঞ্চে করে ভেট দ্বারকা যেতে হতো, আর এখন ফেরি বন্ধ হয়ে গেছে সুদর্শন সেতু চালু হওয়ার জন্য। সুদর্শন সেতু হলো ভারতের কেবলস্থিত একটি সেতু, যা ভারতের কচ্ছ উপসাগরের ভেট দ্বারকা দ্বীপ ও ওখাকে সংযুক্ত করে, যার দৈর্ঘ্য হচ্ছে 2320 মিটার বা 7612 ফুট। 25শে ফেব্রুয়ারি 2025 সালে এই সেতু উদ্বোধন হয়। ভেট দ্বারকা দ্বীপ মন্দির, ওখানে অটো ওইখানে পার্ক করা আছে। এবার সবাইকে হেঁটে যেতে হবে। সবাই কথিত আছে শ্রীকৃষ্ণ তার বাল্যবন্ধু সুদামার সঙ্গে এখানে মিলিত হয়েছিল এবং সুদামা এই দ্বীপ শ্রীকৃষ্ণকে ভেট বা উপহার হিসেবে দিয়েছিল। সেই থেকে এই দ্বীপের নাম হয় ভেট দ্বারকা। দ্বারকাকে 2 ভাগে ভাগ করা হয়, গোমতী দ্বারকা ও ভেট দ্বারকা। এই মন্দিরে দেবতাকে চালদানের প্রথা আছে। ভেট দ্বারকা মন্দির দ্বারকাধীশ মন্দিরের সাথে একই সাথে খোলে এবং বন্ধ হয়, যা আপনাদের আগেই জানিয়েছি। এই মন্দিরেও দ্বারকাধীশ মন্দিরের মতো ফোন, ব্যাগ সমস্ত বাইরে জমা রেখে ঢুকতে হয়। ভেট দ্বারকায় দ্বারকাধীশ মন্দির ছাড়াও রয়েছে হনুমান মন্দির, গীতা মন্দির। এগুলি দেখে আমাদের পরের গন্তব্য হলো গোপীতালাও। দ্বারকা থেকে 22 কিমি দূরে এই গোপীতালাও। কথিত আছে এই তালাও বা পুকুরটিতে শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে লীলা করতেন। শ্রীকৃষ্ণের দেহত্যাগের খবর শুনে শ্রীকৃষ্ণের 16,100 গোপিনী এই পুকুরের জলে তাদের দেহ ত্যাগ করেন ও পুকুরের মাটির সঙ্গে বিলীন হয়ে যায়। তাদের দেহ মিলিত হয়ে যায় এই বিশ্বাস থেকে ওই মাটি থেকে তৈরি গোপীচন্দন, যা কৃষ্ণ ভক্তদের কাছে অতি পবিত্র। আর এই তালাও যাওয়ার পথে আছে গোপীনাথ মন্দির, আর এখানে আছে ভালো ভালো গুজরাটি খাবারের দোকান। দুপুরবেলা আমরা এখান থেকে খেয়েছিলাম, খাবারের দাম পড়েছিল 120 টাকা থালি। গোপীতালাও থেকে আমাদের পরবর্তী গন্তব্য 8 কিলোমিটার দূরে নাগেশ্বর মন্দির। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম।
এটি ভগবান শিবের পবিত্র আবাসস্থল। এটি পৌরাণিক কাহিনী ও কিংবদন্তিতে ভরপুর। এই মন্দিরের গর্ভগৃহ ভূপৃষ্ঠের নিচে অবস্থিত। লিঙ্গটি দক্ষিণমুখী। গর্ভগৃহে প্রবেশের জন্য ছেলেদের ধুতি পরে অভিষেক করতে হয়। ভক্তদের দাবি এই লিঙ্গটি দ্বারকা শিলায় তৈরি। কথিত আছে স্বয়ং শ্রীকৃষ্ণ এই নাগেশ্বরের কাছে প্রার্থনা করতেন। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এর অন্যান্য নাম হলো নাগনাথ মন্দির ও নাগেশ্বর। এই জ্যোতির্লিঙ্গ মন্দিরের পাশেই রয়েছে একটি 85 ফুটের শিবের মূর্তি। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। চলুন এই মন্দিরের ভেতরটা বা গর্ভগৃহটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। যেহেতু এই মন্দিরের ভিতরে ঢোকার সময় ফোন জমা রাখতে হয় না বা ছবি তোলার কোনো রকম বিধিনিষেধ নেই। একমাত্র গর্ভগৃহের ভেতরে ফোন নিয়ে ঢোকা যায় না এবং তার ছবি তোলা যায় না। পুজো দেওয়ার জন্য এখানে এক থেকে একাধিক ডালার ব্যবস্থা আছে। 600 থেকে শুরু, 6000, 8000 পর্যন্ত ডালা আছে। আমাদের পরের গন্তব্য শিবরাজপুর বিচ, যা ভারতের 7টি ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে অন্যতম। গুজরাটের উপকূলীয় শহর তার জলের নিচে অভিযানের জন্য বিখ্যাত, যা স্কুবা ডাইভিং উৎসাহীদের একটি জনপ্রিয় গন্তব্য। শিবরাজপুর সমুদ্র সৈকত তার স্বচ্ছ জলরাশি এবং সুন্দর প্রবাল প্রাচীরের জন্য পরিচিত। সামুদ্রিক জীবনযাত্রা চোখের সামনে উপভোগ করা ও ছুঁয়ে দেখার এক অনন্য অভিজ্ঞতা। এই বিচে প্রবেশ মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। আর এই বিচে একাধিক জলক্রীড়ার ব্যবস্থা আছে, যেমন স্পিড বোট, ঘোড়ায় চড়া, বাইক রাইডিং, উঠে চাপা, ব্যানানা রাইডিং, ওয়াটার বাইক রাইড ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরও অনেক কিছু রয়েছে। স্কুবা ডাইভিং হলো তার মধ্যে একটা অন্যতম। আর এখান থেকে সূর্যাস্ত দেখা যায় এক দুর্দান্ত অভিজ্ঞতা। এই সমস্ত অ্যাক্টিভিটি দেখতে দেখতে কোথা দিয়ে যে ঘন্টা 2-3 সময় কেটে যাবে তা ভাবাই যাবে না। বন্ধুরা, আমরা কিন্তু শিবরাজপুর বিচে গিয়ে স্কুবা ডাইভিংয়ে অংশগ্রহণ করেছিলাম। উপকূল থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে গিয়ে স্কুবা ড্রেসে সজ্জিত হয়ে জলের 20 ফুট নিচে নেমে রঙিন প্রবাল প্রাচীর এবং বিদেশি মাছের প্রজাতি প্রত্যক্ষ করার এক চিরস্মরণীয় অভিজ্ঞতা আমরা অর্জন করেছিলাম। আমরা আমাদের স্কুবা শুরু করেছিলাম অ্যাস্ট্রন কুবার হাত ধরে মুকেশ ভাইয়ের কাছ থেকে। সাধারণত 2000 থেকে 2500 টাকা নেয় জনপ্রতি। এখানে লাইফ সুরক্ষার পুরো ব্যবস্থা আছে। যে সংস্থার হাত ধরে জলে নামুন না কেন, নামার আগে নিজ অনুমতি ফর্মে সই করিয়ে নেবে। তারপর স্পিড বোটে করে সমুদ্রের 2 কিমি ভেতরে নিয়ে গিয়ে ভাসমান প্ল্যাটফর্মে বসিয়ে সমস্ত সরঞ্জাম পরিয়ে প্রশিক্ষণ দেবে কিছুক্ষণ। কীভাবে জলের নিচে আমরা বাক্যালাপ করবো, নামার আগে 2-4 বার জলের নিচে মাথা ডুবিয়ে প্র্যাকটিসও করতে দেবে তারা। दबा के पूरा प्रेशर देना, यहाँ से रिलैक्स करना। আমাদের সঙ্গে যেহেতু আর কেউ ছিল না, শুধু আমরা নিজ ফ্যামিলি ঘুরে বেরিয়েছি, তাই আমাদের সঙ্গে আমাদের বাচ্চাদেরও ভেতরে নিয়ে যেতে হয়েছে। এবার আসি কখন এই বিচে আসার সঠিক সময়। বর্ষার সময় এখানে জলের পরিমাণ বেশি হওয়ার জন্য বেশি ওয়াটার অ্যাক্টিভিটি হয় না এবং স্কুবাও তখন বন্ধ থাকে। সবচেয়ে ভালো সময় হলো ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, তারপর আবার প্রচণ্ড গরম। আর একটা বিষয় হলো ফর্ম ফিল আপ করে সমুদ্রের ভেতরে গিয়ে কারোর ভয় করলে জলে না নামলে তখন 500 টাকা কেটে নিয়ে পুরোটা ফেরত দেয়। আর জলে নামার পর যদি 1 মিনিট পরে উপরে উঠে আসা হয় তাহলে আর কোনো টাকা ফেরত পাওয়া যায় না। তবে যাদের কোনো রকম শারীরিক সমস্যা আছে জলে না নামাই ভালো। রুক্মিণী মাতার মন্দির এটা। আমাদের এখানে একটু আসতে সন্ধে হয়ে গেল।
শহরের সামান্য বাইরে ভেট দ্বারকা যাওয়ার পথে এই মন্দিরটি 2500 বছরেরও বেশি পুরনো বলে জানা যায়। দুর্বাসা ঋষির অভিশাপে রুক্মিণী মাতার মন্দির নগরীর বাইরে স্থাপিত হয়। পুরাণ অনুসারে দুর্বাসা ঋষি কৃষ্ণ এবং রুক্মিণীকে রথ টেনে তাদের বাড়িতে খাবারের জন্য নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। পথে রুক্মিণীর যখন তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার হাতুড়ি দিয়ে মাটিতে ধাক্কা দিলেন এবং গঙ্গা নদী আবির্ভূত হয়ে রুক্মিণীর তৃষ্ণা নিবারণ করলেন। কিন্তু ঋষির কাছে জিজ্ঞাসা করতে ভুলে গেলেন যে তিনিও জলপান করতে চান কিনা। ঋষি ক্ষুব্ধ হয়ে অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন যে 12 বছর রুক্মিণী মাতা শ্রীকৃষ্ণর থেকে দূরে থাকবেন। আজও এই মন্দিরে জলদানের প্রথা আছে, আর এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত। আমাদের পরের গন্তব্য হলো দ্বারকা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত ভদ্রকেশ্বর মহাদেব মন্দির। ভদ্রকেশ্বর আরব সাগরের শান্ত তীরে অবস্থিত মন্দিরটি একটি পাহাড় চূড়ায় অবস্থিত, যা স্থানীয়ভাবে চন্দ্রমৌলেশ্বর শিবালয় নামে পরিচিত। ভদ্রকেশ্বর মহাদেব মন্দিরটি দেবতা শিবের কাছ থেকে বিশিষ্টতা লাভ করেছিল। মন্দিরটি দ্বারকার মতোই প্রাচীন বলে মনে করা হয়। এই স্থানটি একটি অনন্য ভৌগোলিক বিস্ময় উপস্থাপন করে। জোয়ারের সময় এটি জল দ্বারা বেষ্টিত হয়ে যায়, যা দেখতে অপূর্ব লাগে। আমাদের যেহেতু এখানে পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো, তাই এখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। না হলে আরব সাগরের দুরন্ত ঢেউ এখান থেকে দেখা যায় এবং এখান থেকেও একটা দুর্দান্ত সূর্যাস্ত উপভোগ করা যেতে পারে। শুধুমাত্র লাইট হাউস থেকে উৎসারিত আলোটুকুই আমরা দেখতে পেলাম। এর সাথে সাথে শেষ হলো আমাদের দ্বারকা ভ্রমণ। এখন আমরা ধরবো ওখা টু ভেরাভাল সোমনাথ এক্সপ্রেস রাত্রি 9টায়। কাল দেখা হবে আবার সোমনাথের নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ